আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেউ তাকে বলেন এ গ্রেট লিডার অব দ্য ফিউচার, মানে ভবিষ্যতের মহান নেতা। আবার কেউ তাকে বলেন যে না, তিনি তো নেতা তো দূরের কথা, তিনি রাজনীতির রও বোঝেন না। তার পক্ষে বিপক্ষে এরকম আলোচনা আছে। যে যাই বলুক ভাই, আমার করার কিছু নাই, আমি আমার মনের কথা বলি, আমার ভিতরের অন্তরের কথা বলি। আমার কাছে মনে হয় তিনি ভবিষ্যতের একজন মহান নেতা। আমার কাছে মনে হয় তিনি মানুষ হিসাবে একজন গ্রহণযোগ্য মানুষ। একজন মানুষের বহিঃপ্রকাশ ঘটে তার কথাবার্তা, ব্যবহারে, কালচারে। সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে তিনি একজন ভালো মানুষ এবং ভবিষ্যতে তিনি বাঙালি জাতিকে আশার আলো দেখাইতে সক্ষম হবেন, এটাই আমার কাছে মনে হয়। আমি আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথা বলতেছি। নতুন বছর উপলক্ষে সজীব ওয়াজেদ জয় একটা বিশেষ বার্তা প্রেরণ করছেন বাংলাদেশের মানুষের জন্য তথা বাংলাদেশের রাজনীতির ময়দানে। আমি তার বার্তাটি পড়লাম। দেখেন, অবাক করা বিষয়, তিনি 2টা লাইন লিখছেন। আমরা একটা লাইন বলতে কি বোঝায়, শুরু থেকে একেবারে দাড়ি পর্যন্ত একটা লাইন। তিনি 2টা লাইন লিখছেন। শেষের যে লাইনটা, সেখানে তিনি 4টা শব্দ লিখছেন, সবার জন্য শুভকামনা, শুভ নববর্ষ। লেখা তিনি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন যে শেষে, কিন্তু প্রথমের যে লাইনটা, সেই লাইনের একটাই দাড়ি এবং মাঝখানে একটা কমা আছে। তার প্রতিটা শব্দ এক গুচ্ছ করে বাক্য আমার কাছে মনে হলো, এবং তার ওই একটা লাইন অনেক হাজারো কথা বলে দিচ্ছে। যার কারণে আমি ভাবলাম যে তার এই বিশেষ বার্তাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, তার প্রতিটা শব্দ ধরে ধরে। যেহেতু এক লাইনের বার্তা, বিশেষ বার্তা, সেহেতু প্রতিটা শব্দ ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে আদৌ সজীব ওয়াজেদ জয় নতুন বছর উপলক্ষে তার বিশেষ বার্তাটা। প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয়ের বার্তা বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি করতে চাই। সেটা হলো যে আমি সম্প্রতি লক্ষ্য করতেছি আমার এই ইউটিউব চ্যানেল, আমার একটাই মাত্র, এই একটাই ইউটিউব চ্যানেল, আমার অন্য কোনো প্ল্যাটফর্মে কিছু নাই, ফেসবুকে নয়, টিকটকে নয়, ইনস্টাগ্রামে নয়, ইউটিউবে একটা চ্যানেল, এটাই, এই আত্মিক রাসেল। আমার এই চ্যানেলের ভিডিওগুলো অনেকেই দেখেন। আমি যখন বলি কোনো ভিডিওতে যে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন যারা করেন নাই, সেই ভিডিওতে ভিউ কম হলেও সাবস্ক্রাইব অনেক আসে, সাবস্ক্রাইবার। কিন্তু যে ভিডিওতে না বলি, সেই ভিডিও যদি অনেক ভিউ হয়, 20, 30, 50 হাজার, 1 লক্ষ যদি ভিউ হয়, তুলনামূলকভাবে অনেক কম সাবস্ক্রাইবার আসে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে বা ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যাটা অনেক গুরুত্ব বহন করে। তাই আমি অনুরোধ করব যে আপনাদের মধ্যে যারা আমার কথা শোনেন বা শুনতেছেন, আগে থেকেই শুনেন অথবা নতুনভাবে শুনতেছেন, এখন পর্যন্ত তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কারণ আপনারা আমার পূর্বদিন থেকেই সঙ্গী হয়ে এখন পর্যন্ত সাথী আছেন, সেজন্য অভিনন্দন। দেখেন, আমি যদি সজীব ওয়াজেদ জয়ের সেই বিশেষ বার্তাটি আপনাদেরকে পড়ে শোনাই। আমি প্রথমে বললাম যে প্রতিটা শব্দ ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব, আমরা পুরো লাইনটাই একবারে পড়ব না। তিনি প্রথমে লিখছেন, ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্ত থেকে দেশকে রক্ষা করতে, এবং এই যে ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্ত থেকে দেশকে রক্ষা করতে, এইটুকুর মধ্যে দেখেন কতগুলো বাক্য লুকায়িত আছে, কতগুলো কথা লুকায়িত আছে, মানে সারাংশ। এটাকে ভাব সম্প্রসারণ করে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তিনি এই কথার মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বোঝালেন যে বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্তে, এটা কিন্তু বোঝালেন। তা নাহলে এইভাবে তিনি বলতেন না যে ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্ত থেকে দেশকে রক্ষা করতে, মানে এই দেশকে, এই বাংলাদেশকে রক্ষা করতে। তার মানে তিনি বোঝালেন যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্তে। আচ্ছা,
এইটা আমাদের বুঝতে হলে, ভালোভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। যে আদৌ সজীবদের জয়ের যে উক্তিটা, ব্যর্থ রাষ্ট্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ, এইটা প্রকৃতপক্ষে আমাদের দেশটা কি ব্যর্থ রাষ্ট্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে তো আমাদের ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ব্যর্থ রাষ্ট্রের কী কী বৈশিষ্ট্য থাকে, দেখেন আমি এক লাইনে আপনাদেরকে ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞাটা আগে জানিয়ে দিই, বৈশিষ্ট্যটা পরে জানাই। ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেট বলতে এমন একটি দেশকে বোঝানো হয় যার সরকার তার নাগরিকদের মৌলিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা, জনসেবা যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রদানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ফলে দেশটি অকার্যকর হয়ে পড়ে, যেখানে প্রায়শই ব্যাপক দুর্নীতি, গৃহযুদ্ধ এবং সীমান্ত ও ভূখণ্ডের উপর কার্যকর নিয়ন্ত্রণ থাকে না। এটি এমন একটি অবস্থা যেখানে রাষ্ট্র তার অস্তিত্ব টিকিয়ে রাখার শর্তগুলো পূরণ করতে পারে না। দেখেন, আমরা কিন্তু ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে জানলাম, আমরা এইটা বিশ্লেষণে যাব না, এই সংজ্ঞাটি বিশ্লেষণে যাওয়ার দরকার নাই। আমরা বৈশিষ্ট্য, ব্যর্থ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য একটু বিশ্লেষণ করব, কয়েকটা হিন্স। প্রথম পয়েন্ট, ক্ষমতার অভাব। ব্যর্থ রাষ্ট্রের প্রথম যে পয়েন্ট, বৈশিষ্ট্য, সেটা হলো ক্ষমতার অভাব। ক্ষমতার অভাব বলতে সরকার তার নাগরিকদের মৌলিক সুরক্ষা দিতে পারে না এবং আইন প্রয়োগে ব্যর্থ হয়। বর্তমান বাংলাদেশের দিকে তাকান, আমার দৃষ্টিতে এটা শতভাগ বিদ্যমান আমাদের বাংলাদেশে। ক্ষমতার অভাব, সরকার তার নাগরিকদের মৌলিক সুরক্ষা দিতে পারে না এবং আইন প্রয়োগে ব্যর্থ হয়, যেটা অনর্গলভাবে হচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্য ব্যর্থ রাষ্ট্রের জনসেবার অভাব। শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জনসেবা প্রায় বন্ধ হয়ে যায়। দেখেন, আজকে 1 জানুয়ারি 2026, নতুন বর্ষ। আমরা অতীতে দেখছি যে বাংলাদেশের এই 1 জানুয়ারিতে বই উৎসব হইতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণে তারা বই উৎসবে মেতে উঠত। আর আজকে দেখেন 1 কোটিরও বেশি শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত। সেই বিষয়ে আপনাদেরকে একটা কন্টেন্ট দিছি। তাহলে মিলান, জনসেবার অভাব, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় জনসেবা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। অর্থনৈতিক পতন, চরম দারিদ্র্য, বেকারত্ব এবং আইনের শাসন থাকে না। আইনের শাসন থাকে না, সেটা প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলছি যে আইনের প্রয়োগ ব্যর্থ হলে আইনের শাসন থাকে না। কিন্তু ব্যাপক দুর্নীতি, বর্তমান দেখেন বাংলাদেশে ব্যাপক দুর্নীতি, অপরাধ, দেখেন চরম দারিদ্র্য, বেকারত্ব, সেটা তো বেকারত্ব তো বুঝতেছেন, কতগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এবং বিশ্বব্যাংক, জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশে 30%-এরও বেশি মানুষ অতি দরিদ্রের কাতারে পড়তে যাচ্ছে বা পড়ে গেছে অলরেডি। এবং অর্থনৈতিক অস্থিরতা যেটা বিদ্যমান, এগুলো বিশ্লেষণ করার কিছু নয়। তারপরের পয়েন্টটা, বৈশিষ্ট্য হলো দুর্নীতি ও অরাজকতা। ব্যাপক দুর্নীতি, অপরাধ ও আইনের শাসন থাকে না। তারপরের বৈশিষ্ট্য, ভূখণ্ড সীমান্ত নিয়ন্ত্রণহীনতা। সরকার তার পুরো ভূখণ্ড সীমান্তের উপর নিয়ন্ত্রণ হারায়। দেখেন, আপনি একটু মায়ানমারের সীমান্তের দিকে তাকান, আপনি অন্য অন্য প্রান্তের দিকে তাকান, দেখেন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আছে কিনা। অভ্যন্তরীণ সংঘাত, প্রায়শই গৃহযুদ্ধ বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই চলে। সেটা কি? ক্ষমতার লড়াই চলে। অভ্যন্তরীণ সংঘাত, প্রায়শই গৃহযুদ্ধ ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই চলে। দেখেন বর্তমানে বাংলাদেশে জনগণের আস্থা হারানো, সরকার জনগণের আস্থা ও বৈধতা হারায়। দেখেন, এখন আপনারাই মিলেন, আমি বিশ্লেষণ করব না। এই যে আমি ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম, তাহলে কিন্তু সজীবদের জয়ের সেই উক্তিটা আমরা
বর্তমান বাংলাদেশে বিদ্যমান দেখতেছি। তাহলে প্রথম অংশটুকু আমরা বুঝতে পারলাম, ব্যর্থ রাষ্ট্রের দ্বারপ্রান্ত থেকে দেশকে রক্ষা করতে, তারপরে তিনি লিখছেন, এবং সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এইখানে আর একটা তিনি পয়েন্ট বলে রাখলেন এবং আর একটা দরজা বা রাস্তা তিনি খুলে রাখলেন বছরের প্রথম দিনে। প্রথমে তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে ব্যর্থ রাষ্ট্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশকে উত্তোলনের জন্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা, সম্প্রীতি ফিরিয়ে আনতে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এখানে কিন্তু কোনো গোষ্ঠী, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নিজের মানে কোনো কিছু উল্লেখ নেই, সরাসরি এখানে বলছেন যে আসুন আমরা বলতে এখানে কি বুঝেছেন, পুরো বাংলাদেশের মানুষকে বুঝেছেন, বাঙালি জাতিকে বুঝেছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কিসের জন্য ঐক্যবদ্ধ হব? এই ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্ত থেকে দেশকে উত্তোলনের জন্য, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা ও সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য। আর এটা হলো প্রথম লাইন আমি শেষ করলাম, এবং শেষের লাইনে তিনি লিখছেন সবার জন্য শুভকামনা। এখানেও কিন্তু কোনো মানে নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন নাই, সবার জন্য শুভকামনা এবং শুভ নববর্ষ। সম্মানিত দর্শক, আমি যে প্রথমেই আপনাদেরকে বললাম যে দুইটা লাইন, একটা লাইন 4 শব্দের আর একটা লাইন একাধিক শব্দের, কিন্তু লাইন দুইটা দেখেন কত কথা লুকিয়ে আছে, কতগুলো ইঙ্গিত, কতগুলো আহ্বান তার এই ছোট্ট দুইটা লাইনের মধ্যে তিনি বিশেষ বার্তা হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারও উচিত এই বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে। অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।